আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। কি অবস্থা ভাই? আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ গত তিনটা ক্লাস কি সবাই শেষ করেছেন না বাকি আছেন কেউ? পিছনের ক্লাসগুলো করা কি কারো বাকি আছে একটু বলবেন, যে কেউ ক্লাসে ছিলেন না বা এখনো দেখেন নাই। আসসালামু আলাইকুম। বড় ভাই, ওয়ালাইকুম আমি তো আসসালাম। উমরা করতে গেছিলাম, যার কারণে আর কি ক্লাসটা করা হয় নাই। তো আচ্ছা। গতকালকে আসছি রাতে। আসার পরে একটু ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে এসে ঘুমাইছিলাম। তো তার মাঝখানে একটু একটু দেখছিলাম, পুরোটা আর কি দেখা হয় না এখন। না, একটু একটু দেখলে হবে না, শুরু থেকে মানে ক্লাসের সিরিয়াল অনুযায়ী দেখবেন, একটার পর একটা জি জি। দেখবেন না। মানে প্রথম ক্লাসটা আগে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে। আর কোথাও না বুঝলে আমার মেসেজ করেন, ঠিক আছে? আচ্ছা। ওকে। আতাউল্লাহ ভাই, আপনি একটু ওই আমাকে ওই বিষয়টা বলুন যে একজন সেলারের কোন পাঁচটা বিষয় মেনে চলা উচিত, যে পাঁচটা বিষয় মেনে চললে তার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, সে লং টাইম অ্যামাজনে বিজনেস করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ভাই, মানে বলতেছেন হচ্ছে গিয়ে, মানে ব্যান হবে না অ্যাকাউন্ট এই টাইপের কিছু না? হ্যাঁ, 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 আমি অবশ্য বলছিলাম ক্লাসে যে একজন হ্যাঁ, সেলারে হ্যাঁ, যে পাঁচটা বিষয় মেনে চলা দরকার আর কি, বা অ্যামাজনের বিজনেস পলিসি। হ্যাঁ, হ্যাঁ ভাই বলছিলেন। আচ্ছা, আমি বলতেছি ভাই। প্রথমত হচ্ছে গিয়ে কোনো অথেন্টিক সেলার ছাড়া অন্য সেলারকে দিয়ে অন্য সেলারকে অ্যালাউ করবো না আর কি, অন্য সেলারের কোনো কিছু আমরা সেল করব না। না, 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 আপনার অথেন্টিক সাপ্লায়ার বা ব্র্যান্ডেড প্রোডাকশন। হুম, 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 এটাই বলছি, মানে অথেন্টিক ডিস্ট্রিবিউটর ছাড়া অন্য কোনো ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট আমরা কখনোই লিস্টিং করে সেল করব না। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আহ কোনো ধরনের কপি প্রোডাক্ট সেল করা যাবে না। কোনো ব্র্যান্ডের আন্ডারে কোনো ব্র্যান্ডের হচ্ছে কপি প্রোডাক্ট কখনো আমরা সেল করব না। ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট যদি আমি সেল করতে যাই, সেক্ষেত্রে তাদের পারমিশন দিতে হবে, অর্থাৎ তাদের পারমিশন ছাড়া আমি কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, তারপর। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে গিয়ে ভাই, বিজনেস ব্যাংক অ্যাকাউন্টটা সবসময় হচ্ছে কি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই আমি যত ধরনের অর্ডার আছে সবগুলো করব, অর্থাৎ আমার যে বিজনেস অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা দিয়েই করতে হবে, অন্য কারোটা ভায়া মাধ্যমে করব না আর কি কখনো। আর আরেকটা হচ্ছে কি, লাস্ট আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কি কোনো অন্য কোনো রিটেলারের কোনো প্রোডাক্ট আমরা লিস্টিং করে সেল করব না। অন্য কোনো রিটেলার বলতে হচ্ছে গিয়ে ইবে, তারপর হচ্ছে কি দারাস অথবা আলিবাবা, এদের গুলা হচ্ছে কি আমি কখনো সেল করব না, কারণ না, এইসব না, না, এখানে রিটেলারদের ইনভয়েস গুলা। একটু একটু আলিবাবা কিন্তু রিটেলার না, ঠিক আছে? আলিবাবা কিন্তু আপনার হোলসেলারই। ওইটা আপনার ও প্রাইভেট আচ্ছা, লেভেলে আচ্ছা, চলে যায়। আপনার এই ক্ষেত্রে আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইবে বলতে পারেন, ওয়ালমার্ট, টার্গেট, হুম, 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 এইরকম। বুঝতে পারছি, মানে ওদের গুলো হচ্ছে কি অ্যামাজন যতটুকু জানি যে ইনভয়েস একসেপ্ট করে না, দ্যাটস ওয়াই হচ্ছে ওটা হ্যাঁ, সেল করা হ্যাঁ, যাবে না। এই পাঁচটাই তো ভাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই পাঁচটা বিষয় যদি আপনারা সবসময় মেনে চলেন, মানে এই নীতিটা, তাহলে জি। ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড হবে না, আমি জোরালো ভাবে বলতে পারি। আর কেউ যদি এই পাঁচটা বিষয়ে বাইরে চলে গিয়ে বিজনেস করতে চান, আপনার অ্যাকাউন্ট এনি টাইম সাসপেন্ড হতে পারে, এনি টাইম। আশা করি যে আপনারা সবাই অন্তত এই পাঁচটা রুলস মেনে চলবেন। সেলিম ভাই, শুনতেছেন? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা। আসসালামু আপনি আলাইকুম। আমাকে একটু বলুন যে একটা এলএলসি ফরমেশনের আগে আপনার তিনটা বিষয়, সরি, মানে তিনটা জিনিস আমাদের আগে প্রয়োজন। আর যে তিনটা অবশ্যই অথেন্টিক হতে হবে বা একটু ইউনিক হতে হবে এলএলসি ফরমেশনের আগে, বা এলএলসি এলএলসি ফরমেশনের আগে নাকি বা এলএলসি ফরমেশনের সময়? না, এই তো ফরমেশনের আগে বা সময়, যেটাই আপনি আমরা বুঝি আর কি। আপনার মানে এলএলসি করার মধ্যে আপনার দুইটা হচ্ছে মেইন আর কি। আপনি বলেন।
আপনি বলেন, আপনার নিজের ভাষায় বলেন, সমস্যা নাই, আমি বলতেছি আবার। বিজনেস, একটা একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস, তারপরে আপনার 3 নাম্বার হচ্ছে রেজিস্টার এজেন্ট। হুম। আচ্ছা, এই তিনটা আপনার কনফার্ম হওয়ার পরে আমাদের আসবে আর্টিকেল অফ অর্গানাইজেশন, তারপরে আচ্ছা আচ্ছা, আমাদের এআইএন ওইগুলো সার্টিফিকেট। ওইদিকে না যায়, ওইদিকে না যায়। আপনার রেজিস্টার্ড এজেন্ট যদি অথেন্টিক হয়, মানে আমেরিকান পার্সন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেসটা যদি ইউনিক হয় আর কি। আপনার এলএলসি তে কখনো কোনো রকম ইস্যু আসার চান্স একবারে নাই বললেই চলে। বুঝতে পারছেন? জি। আপনার জি ভাই। রেজিস্টার্ড এজেন্ট আর হচ্ছে আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস, বিজনেস শেয়ার অ্যাড্রেস। বিসিএস অ্যাড্রেস কেউ নেবেন না। আর অবশ্যই ইউনিক বিজনেস অ্যাড্রেসটা নেবেন। ঠিক আছে। ইউনিক বিজনেস অ্যাড্রেসটা আমি শেয়ার করবো আপনাদের। আমি সময় ব্যস্ততার কারণে ডিটেলসে আলোচনা করতে পারতেছি না কিভাবে ইউনিক অ্যাড্রেস আর শেয়ার বিসিএস অ্যাড্রেস চেক করবেন। আমি পরবর্তী ক্লাসে একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কেউ কি অনুমান করতে পারে যে আজকে ক্লাসটা কিসের উপর হবে? একটু যদি কাইন্ডলি বলতেন, যে কেউ একজন, মানে আনুমানিক, আপনার আনুমানিক থেকে বলেন। আজকে সেলের হয়তো অ্যাকাউন্ট খোলার অ্যামাজন কোনো সিস্টেম? অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্ট নিয়ে হইতে পারে, সেলার অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। যেহেতু আমরা এলএলসি ফরমেশন সম্পর্কে জেনে গেছি, ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে সেলার সেন্ট্রালে অ্যাকাউন্ট খোলা। হ্যাঁ, কারণ বিজনেস করতে গেলে সেলার সেন্ট্রালে অ্যাকাউন্টটা আমাদের লাগবে। আহ, তার পরবর্তীতে কি কি করণীয় পরবর্তীতে আমরা শিখবো। আজকে আমরা শিখবো কিভাবে আপনি আপনার এলএলসি দিয়ে অ্যামাজনের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলবেন। একদম ইজি। হ্যাঁ, আশা করি যে আপনারা সবাই খুলতে পারবেন, কারো কাছে যেতে হবে না। নিজে নিজে খুলতে পারবেন যদি কারো আপনার এলএলসি থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ক্রেডিট কার্ড থাকে আর কি। কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আর সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার আগে আপনি বেশ কিছু জিনিস রেডি করে রাখবেন আগে থেকে। আহ, আমি বলতেছি, আপনার ইমেল, ঠিক আছে, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ড, তারপর আপনার বিজনেস অ্যাড্রেস, আপনার ইআইএন, মানে এই সমস্ত বিজনেস রিলেটেড, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, এগুলো আগে থেকে রেডি করে রাখবেন। তাহলে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলাতে, মানে খুলতে গেলে আপনি ইজিলি সবগুলো কিছু ইনপুট করতে পারবেন। আর সমস্ত কিছু যদি আগে থেকে রেডি না করেন, ওই ক্ষেত্রে আপনার ডিলে হবে বা একটু ঘাবড়ে যাবেন আর কি। কি কি একটা প্রশ্ন লাগবে? ভাই, জি জি, বলেন। যেই আপনি যে বলছেন যে ইমেল অ্যাড্রেস, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো তো আমাদের ওই যে আমেরিকান ফোন নাম্বার, আর ওই যে আমাদের ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস, আর যেই যেই ব্যাংক আমরা মানে এলএলসির মাধ্যমে খুলবো, ওইটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে গেলে, ঠিক আছে, আপনার কি দরকার? আপনার এইখানে দরকার হচ্ছে এলএলসি লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড লাগবে, আর ওইটা আমরা ব্যবহার করবো পেওনিয়ার, পেওনিয়ারের ব্যাংক স্টেটমেন্টটা, ঠিক আছে। আর হচ্ছে আপনার আহ পেওনিয়ারের যে ক্রেডিট কার্ডটা হবে ওইটা। অন্য আর কোনো কিছু লাগবে না। আর আরেকটা জিনিস লাগবে আপনার, ওই বাংলাদেশের যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি ব্যবহার করছেন আগে, ওই ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। আপনার ওই এলএল জি জি, বলেন। পেওনিয়ারের বিজনেস অ্যাকাউন্টটা ওইটা কি দেখাই দিবেন ভাই? না না না, ওইটা এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত না। ওইটা আচ্ছা, আলাদা ওইটা একটা। নিজে নিচে করা যাবে তো ভাই নাকি? আহ এতটা ইজি না ওইটা করাটা, তবে যারা একটু এক্সট্রা কাজ জানেন বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, তারা হয়তো ইজিলি করতে পারবে। আচ্ছা, তবে অ্যাটলিস্ট এইটুক বলেন ভাই, কি কি ডকুমেন্ট লাগতে পারে, তাহলে হচ্ছে গিয়ে নিজে নিজে না হয় ট্রাই করলাম। বা এই তো আপনার এলএলসি, আর হচ্ছে আপনার বাংলাদেশের একটা ব্যাংক স্টেটমেন্ট, আপনার পাসপোর্ট। আচ্ছা, একটা কোশ্চেন ছিল এই ব্যাপারে। কোথায় যেন আপনি বলছিলেন ভাই যে স্টেটমেন্টের অ্যাড্রেস আর পাসপোর্টের অ্যাড্রেস এটা কি সেম হইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সেম না হলে কি ভাই হবে না? আপনার সেম হলে ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাড্রেসে মূলত আপনার ওইটাই থাকবে, আপনার যে, আচ্ছা, সাউন্ড হইতেছে কই? ভাইজান আপনি শুনেন, আমার আমার ব্যাংকের স্টেটমেন্টেও সেম ছিল না। আমি গতকালকে ফোন দিয়ে সেম করাই নিছি পাসপোর্টের মতো। আপনি ব্যাংকে ফোন দিলে তারা করায় দেবে, বুঝতে পারছেন, আপনার পাসপোর্টের মতো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কি ব্যাংকে গিয়ে আগে পাসওয়ার্ড সেম করা নিলে এরপর আর কোনো ইস্যু হচ্ছে না? জি জি আপনার জি, আপনি ব্যাংকে গেলেই সে- তারা অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবে। আমারটাও ছিল না, আমি আজকে করাই নিছি মাত্র।
বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। যদি যদি সেম হয় একদম ইজি, আপনার ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যাবে, আর নয়তো আপনাকে একটু প্যারা দেবে আর কি। বুঝতে পারছেন? বুঝতে হয় পারছি, না তা বুঝতে না, পারছি। হয় কিন্তু আপনাকে প্যারা দেবে, দুবার তিনবার অ্যাপ্লাই করতে হবে, বা আপনাকে আবার ব্যাংকে দৌড়াতে হবে, এই আর কি। হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়, হয় না যে তা না। তবে করে নেবেন আপনার পাসপোর্টের অ্যাড্রেসে, ওইটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমার আপনার, একটা প্রশ্ন ছিল ভাই। জি জি, ভাই ধরেন আমরা তো মনে করেন আমাদের প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করতেছি আমাদের এলএলসি, এবং টোটালি যে আমরা আমেরিকাতে বিজনেস করতেছি ওই ডকুমেন্টের আন্ডারে, রাইট? যে আমরা হ্যাঁ হ্যাঁ ইউএসএ তে আমাদের বিজনেস, ইউএসএ তে এলএলসি এন্ড বিজনেস রেজিস্ট্রেশন। তো এখানে যদি আমরা মনে করেন বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্টটা অ্যাড করি, তাহলে এখানে মানে দুই দিকে হয়ে গেল না? এটাতে কোনো না না প্রবলেম না হবে না কিনা? না না না, আমি আপনাকে বলবো যে বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্টটা কিসের জন্য। বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্টটা শুধুমাত্র আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করবে যে আসলে এই ব্যক্তিটা আপনি। পাসপোর্টের যে অ্যাড্রেসটা, আপনার ওই ইউটিলিটি বিলের মতো আর কি, আপনার অ্যাড্রেসটা ওরা কনফার্ম করবে যে আসলে আপনি ওই ব্যক্তি, এমনকি ওই কান্ট্রির রেসিডেন্ট আর কি। বুঝতে পারছেন? ব্যাংক স্টেটমেন্ট আপনার মেইন জি হবে জি ভাই, বুঝতে পারছি। আপনার ওই পেওনিয়ারেরটাই, আর সেকেন্ডারি থাকবে আপনার আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বাংলাদেশেরটা। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আচ্ছা, ওইটা আরেকবার বলে নেই। সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি আপনার একটা ইমেল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার এলএলসি ডকুমেন্ট গুলো, তারপর হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস, আপনার বাংলাদেশের লোকাল ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার পাসপোর্ট কপি, এইগুলো ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আপনার অ্যামাজনে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট কোথায় করবেন? হ্যাঁ, আপনি জাস্ট গুগলে লগ ইন করবেন, আমি এখানে আগে থেকে রেডি করে রাখছিলাম। হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখা যায়। হ্যাঁ, হয়তো আজকে একটু ক্লিয়ার দেখা যাবে না, কারণ এগুলো স্ক্রিনশট নিয়ে করা তো, সেজন্য। আপনারা গুগলে গেলে সেম এইরকমই দেখতে পারবেন, ভিন্ন হবে না। আচ্ছা, গুগলে জাস্ট সিম্পলি লিখবেন সেলার সেন্ট্রাল অ্যামাজন। হ্যাঁ, এখানে লিখলে আপনার এরকম আসবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এখানে জাস্ট সিম্পলি লগ ইন করবেন অ্যামাজন সেলার সেন্ট্রালে। লগ ইন করার পর এই যে দেখেন, এরকম আসবে। আসার পরে এখানে সাইন আপে, এই যে দেখেন ডান পাশে উপরের দিকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এই যে দেখেন চলে আসছে পরবর্তী পেজ, অ্যামাজন সেলার সেন্ট্রাল, গেট স্টার্টেড সেলিং অন অ্যামাজন। এখানে সর্বপ্রথম আপনাকে দুইটা জিনিস যাবে, তার থেকে একটা আপনি ইনপুট করবেন, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল। আমি সাজেস্ট করবো মোবাইল নাম্বার দিবেন না কেউ, ইমেল দিবেন। হ্যাঁ, ইমেল নাম্বারটা দিবেন, ওইটাই সবচাইতে ভালো আর কি। ইমেল নাম্বারটা দিয়ে ইনপুট করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কিছু ইনফরমেশন চাবে, আপনার পার্সোনাল, মানে এলএলসিটার যার নামে করা তার ইনফরমেশন চাবে। প্রথমে হচ্ছে আপনার সম্পূর্ণ নাম লিখবেন, ফুল নেম। এইখানে এই যে দেখেন ইউর নেমের জায়গায় ফুল নেম। এখানে যদি কারো দুইটা শব্দ, যদি হাবিবুর রহমান হয় হাবিবুর রহমান, বা মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, এইভাবে সম্পূর্ণটা। এখানে ফার্স্ট বা লাস্ট নেম নেই, ফুল নেমটা। আর দ্বিতীয় ঘরটা হচ্ছে আপনার ইমেল লিখবেন। এখানে আপনি আপনার জিমেলও ব্যবহার করতে পারেন, কিংবা আপনি আপনার বিজনেস ইমেলও ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনি আপনার বিজনেস ইমেলটা ব্যবহার না করে আপনি আপনার পার্সোনাল যে জিমেলটা, ওইটা ব্যবহার করবেন। আমরা সবাই মিউট থাকবো, বা হ্যাঁ। একটু কারো কারো জি যদি অনমিউট কোনো করি আমরা। কোন জায়গায় কথা বা শব্দ দূষণ হয়, সবাই দয়া করে মিউট রাখবেন। হ্যাঁ, কথা শুনেন, সমস্যা নাই। যদি কেউ বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি প্রশ্ন করেন, কিন্তু সবাই মিউটে থাকবেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, ইমেল, ইমেল কোনটা দিবেন, যে বিজনেস ইমেল না পার্সোনাল ইমেল, মানে জিমেলে। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো এখানে আপনি আপনার জিমেলটা দেবেন। হ্যাঁ, বিজনেস ইমেলও দিতে পারেন, কোনো ইস্যু নাই, ওটাও দিলে চলে। আর পাসওয়ার্ডটা অবশ্যই একটু ইউনিক দিবেন, নর্মাল পাসওয়ার্ড দিবেন না, ঠিক আছে? ইউনিক দিবেন। আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর অন্যান্য যেই বর্ণগুলো আছে সমস্ত কিছু সংমিশ্রণ করে তারপরে এখানে দিবেন পাসওয়ার্ড, দুইটাই সেম হতে হবে। আর পাসওয়ার্ডটা আপনি ইনপুট করার আগে, মানে নেক্সট বাটনে ক্লিক করার আগে পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে নেবেন, কারণ যদি সেভ না করেন পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন না।
আর যদি গুগলের পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করে নেন তা তো চলে, সমস্যা নেই। তবে আপনি এখানে পাসওয়ার্ডটা সাবমিট করার আগে, মানে কনফার্মেশন করার আগে আপনি পাসওয়ার্ডটা কপি করে নেবেন, আপনার যে নোট আছে নোটে সেভ করে নেবেন। আচ্ছা, আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দেওয়ার পর এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটা পাজল আসবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এই ধাপটা পার না হতে পারলে আপনি সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সবারই পাজলটা সলভ করতে হয়। একটু হার্ড মনে হবে প্রথমে, কিন্তু আমি এখানে একটু ইজি করে দিয়েছি যে কোথা থেকে করবেন। এই যে দেখেন, একটা গাড়ি বা যে কোনো কিছু থাকতে পারে, তবে ম্যাক্সিমামে এইটাই আসে, ঠিক আছে? গাড়িই আসে, অন্য কিছু খুব একটা আসে না, খুবই রেয়ার। গাড়িটাই আসে ম্যাক্সিমাম, প্রায় 95% বলতে পারেন গাড়িটাই। এই যে গাড়িটা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন সিগন্যালে দেওয়া মাউজের উপর, হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ ভাই, জি হ্যাঁ। দেখা যায়। জি ভাই, দেখা যাইতেছে, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার দেখা যায়। মাউসটা নিয়ে গাড়িটার উপরে ক্লিক করবেন, হ্যাঁ। গাড়িটার উপরে ক্লিক করে ছাড়বেন না, আপনার শাহাদাত আঙ্গুলে ক্লিক করবেন, মানে বাম পাশে একটা, মাউসের বাম পাশে। ক্লিক করার পর এই যে আপনার ইয়ের দিকে নিয়ে আসবেন, সরি, ডান দিকে। এই দেখেন আপনার সিগন্যাল দেওয়া 2 নম্বরে, ঠিক আছে? মানে 1 নম্বরের প্রথম কাজটা হচ্ছে গাড়ির উপর আপনি ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না। তারপর 2 নম্বরের কাছে যে চিহ্নিত জায়গাটা, ওইখানে নিয়ে আসবেন। এই যে আমার হাতটা নড়তেছে, এখানে নিয়ে এসে প্রথম থেকে আপনি পুরো লাইনে অরেঞ্জ কালারে আপনি এইভাবে আসবেন, মাউস ছাড়া যাবেন, হ্যাঁ, এভাবে আসবেন। এই যে আসতে থাকবেন, মানে পুরো ঘরটা ফলো আপ করুন, ফলো আপ করে লাস্টে যাবেন। এই যে এই কর্নার 3 নম্বরের তীর চিহ্নিত জায়গাটিতে এখানে আসবেন। কর্নারে এসে মাউসটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। যদি আপনারটা কনফার্ম হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনার এরকম আসবে, সাকসেস আসবে। আর যদি কনফার্ম না হয়, ওই ক্ষেত্রে আপনি আবার দ্বিতীয়বার ট্রাই করবেন, সমস্যা নেই। এখানে 2 বার, 3 বার, 4 বার, এমনকি 6 বারও যদি আপনি ট্রাই করেন বা ভুল হয়, সমস্যা নেই। এভাবে ট্রাই করতে থাকবেন। ট্রাই করার পর সাকসেস আসলে আপনি নেক্সট বাটনে যেতে পারবেন। আর যখন এই সাকসেস অপশনটি আসবে, এখানে একটু অপেক্ষা করবেন, কারণ এখানে একটু রিলোড হবে, হ্যাঁ। এখানে একটু অপেক্ষা করবেন, 1 মিনিট বা ম্যাক্সিমাম 2 মিনিট সময় লাগে এই জায়গাটিতে। আহ আপনার অ্যাকাউন্টটা যখন লগ ইন পর্যায়ে যাবে, মানে ক্রিয়েশনের নেক্সট স্টেপে যাবে, ওই ক্ষেত্রে আপনার ইমেল ভেরিফাই করতে যাবে। অ্যামাজন আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে যাবে, ঠিক আছে? আপনার যে ইমেলটা সর্বপ্রথম দিয়েছিলেন, দেখাইতেছি। এই যে প্রথমে শুরুতে যে ইমেলটা আপনি এখানে সাবমিট করছিলেন, মানে এই ইমেলেই আপনার একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে আপনি ইনপুট করে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর আপনার এই যে আপনার ফোন নাম্বার যাবে পরবর্তীতে। আবারও বলতেছি, আপনার ইমেলে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনি আপনার ওটিপিটা সাবমিট করবেন। সাবমিট করার পর ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর নেক্সট পেজ আসবে। নেক্সট পেজে কি, আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার আমেরিকান মোবাইল নাম্বারটা দিবেন। আহ ভুলেও কেউ বাংলাদেশি বা নিজের সৌদি আরব বা কাতার, দুবাই, যে যেখানেই আছেন, ওই নাম্বারটা দিবেন না, অবশ্যই আমেরিকান ফোন নাম্বারটা দিবেন। কারণ অন্যান্য লোকাল ফোন নাম্বারে অ্যামাজনের বা আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টের বলেন বা অ্যামাজনের বলেন, ওটিপিটা আসে না, অনেক প্রবলেম ফেস করে। আপনার যদি ওটিপি না আসে, ওই ক্ষেত্রে আপনার সেলার সেন্ট্রাল বলেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টে বলেন, আপনি লগ ইন করতে পারবেন না। সেজন্য সবসময় ইউএসএ ফোন নাম্বারটা ব্যবহার করবেন। আচ্ছা, আপনি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করলেন, তারপর অ্যাড মোবাইলেতে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে? এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর কারো যদি ওটিপি ফার্স্ট অ্যাটেম্পটে না আসে, ওই ক্ষেত্রে আবার রিসেন্টে ওটিপিতে ক্লিক করবেন। তারপর চলে আসবে। ইউএসএ নাম্বারগুলোতে প্রথমবারই চলে আসে, দেরি হয় না আর কি। আর যদি কারণ না না আসে, বাই চান্স নেটওয়ার্ক জনিত কারণে, রিসেন্টে দিবেন, সমস্যা নেই। ওটিপি আসলে ওটিপি এখানে ইনপুট করে আপনি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আবার তারা একটা ভেরিফিকেশন চাবে, সেটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট সেফ রাখার জন্য তারা 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনাকে একটা ওটিপি পাঠাবে।
মানে আপনার অ্যাকাউন্টে যদি কেউ থার্ড পার্টি লগ ইন করতে চায়, ওই ক্ষেত্রে অ্যামাজন আপনাকে নোটিশ দেবে যে এই ব্যক্তিটা বা এই ডিভাইসটা কি আপনারই নাকি, যে লগ ইন করতে চাচ্ছে, ওটিপি চাইতেছে মানে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য। তখন যদি আপনি অ্যালাউ করে দেন, তারা লগ ইন করে নিতে পারবে, আপনার অ্যাকাউন্টটি তারা হ্যাক করে নিতে পারবে। যার জন্য অ্যামাজন টু স্টেপ ভেরিফিকেশন অন রাখছে। এই ক্ষেত্রে আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। এখানে আপনি আপনার ভিন্ন একটা নাম্বারও ব্যবহার করতে পারেন, যদি পার্সোনাল নাম্বার বা অন্য কোনো নাম্বার থাকে। মানে এই জায়গাটাতে শুধুমাত্র আপনার টু স্টেপ ভেরিফিকেশনের জন্য প্রযোজ্য। ঠিক আছে। টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এখানে আপনি অন্য নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি বলবো ব্যক্তিগতভাবে আপনি আপনার ইউএসএ ফোন নাম্বারটাই দিবেন। আহ, বিশেষ করে লোকাল ফোন নাম্বারগুলো দিবেন না। ঠিক আছে। আপনার এখানে নাম্বারটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তারপর তারা একটা ওটিপি দেবে। ওই ওটিপিটা আপনি এখানে লিখে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। মানে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা মানে প্রাথমিক পর্যায়ে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। মানে প্রাথমিক পর্যায়ে আরো ধাপ আছে, আমি বলতেছি। এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর গেট স্টার্ট, এই যে নিচে দেখেন, মধ্যখান দিয়ে নিচে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে কিছু আস্ক কোয়েশ্চেন করবে। হ্যাঁ, আপনার কোশ্চেনতে আপনার কিছু আনসার দেওয়া লাগবে। এখানে দেখেন লিখছে হোয়ার ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, আপনার বিজনেসটা কোথায় রেজিস্টার্ড করা। আপনি এখানে জাস্ট সিম্পলি লিখবেন আমেরিকা। হ্যাঁ, মানে এই যে দেখেন, আপনি এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন কান্ট্রি চলে আসবে। কান্ট্রি চলে আসার পর আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে দেবেন। তারপর তারা জিজ্ঞেস করবে যে হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ হ্যাভ, মানে আপনার বিজনেসটা কি ধরনের। এখানে আপনি লিখবেন প্রাইভেটলি ওন বিজনেস। হ্যাঁ, কারণ আপনার বিজনেসটা স্টেট ওনও না, পাবলিকলিও না, বা চ্যারিটিও না, বা ইন্ডিভিজুয়ালও না। আমরা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল না। যারা ইন্ডিভিজুয়াল খুলবে তারা ইন্ডিভিজুয়ালে ক্লিক করবে। আমরা প্রফেশনাল খুলবো, সেজন্য প্রাইভেটলি ওন বিজনেস। হ্যাঁ, প্রাইভেটলি ওন বিজনেস সিলেক্ট করব। তারপর নিচে বিজনেস নেম দেবো। এই যে দেখেন নিচে কি লিখছে, বিজনেস নেম ইউজ টু রেজিস্টার্ড উইথ ইউর স্টেট অর ফেডারাল গভর্নমেন্ট। এখানে আপনি আপনার বিজনেস নেমটা দিবেন, ধরেন ইমোরি এলএলসি বা আহ, মান্নাত মার্ট এলএলসি, যেটা হয় আর কি। এখানে এলএলসি নামটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে অবশ্যই একটু সতর্কতার সহিত আপনি সিলেক্ট করবেন কি, যে বিজনেস টাইপটা। হ্যাঁ, আপনার বিজনেস টাইপটা প্রাইভেটলি ওন বিজনেস যেন হয়। ভুল করেও উপরেরটা বা নিচেরটা বা ইন্ডিভিজুয়াল বা চ্যারিটি দিবেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হবে না এলএলসি দিয়ে। ঠিক আছে। অবশ্যই প্রাইভেটলি ওন বিজনেস, এটা মাথায় রাখবেন। তারপর নিচে বিজনেস নেমটা দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে যে এখানে দেখেন ফার্স্টটা, এটা তো আপনার কমপ্লিট হয়ে গেছে, আমরা অলরেডি ইনপুট করে ফেলছি যে আমাদের বিজনেস রেজিস্টার্ড কোথায়, ইউনাইটেড স্টেটে। আমাদের বিজনেস টাইপ ওইটাও কমপ্লিট হয়ে গেছে, প্রাইভেটলি ওন বিজনেস। বিজনেস নেমও এখানে হয়ে গেছে। কারো যদি মনে হয় যে আপনি ভুল করছেন, ওই ক্ষেত্রে আপনার এডিট করে সংশোধনের উপায় আছে এখানে। পরবর্তীতে গেলে এডিটের আর কোনো উপায় থাকবে না। এখানে আরেকটু সতর্কতার সহিত চেক করে তারপর নিচের দিকে যাব আমরা। হ্যাঁ, যদি ভুল হয়ে যায় এখানে এডিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে দেখেন তারা কিছু ডকুমেন্ট চাইবে আপনার কাছে। প্রাইভেটলি ওন বিজনেস যাদের আমেরিকা থেকে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। এক নাম্বার হচ্ছে ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু আইডি আর পাসপোর্ট। হ্যাঁ, আমরা ড্রাইভিং লাইসেন্স কিংবা ন্যাশনাল আইডি ইউজ করব না, আমরা পাসপোর্টটা ব্যবহার করব, কারণ পাসপোর্টে খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় অ্যামাজন অ্যাকাউন্ট, কোনো সমস্যা হয় না। আর রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার অ্যামাজনের মানে সরি পেওনিয়ারের ব্যাংক স্টেটমেন্টটা ডাউনলোড করা লাগবে। আর ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা। হ্যাঁ, আর ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট বলতে ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা লাগে না, শুধু জাস্ট ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো। কিরকম, আপনার ক্রেডিট কার্ড নাম্বার, আপনার সিভিভি নাম্বার, আর আপনার ক্রেডিট কার্ডের ডেট অফ এক্সপায়ারেশন। এটা যারা এলএলসি করবেন বা যাদের ক্রেডিট কার্ড হবে তারা দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। আর তৃতীয় নাম্বারে চাইছে রিচার্জেবল ক্রেডিট অর ডেবিট কার্ড। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডে মানে যে বিজনেস ব্যাংক অ্যাকাউন্টটা আপনার আছে বা যে ক্রেডিট কার্ডটা আছে, ওই ক্রেডিট কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে।
আপনার ক্রেডিট কার্ডে মানে পিওনিয়ারের যে কার্ডটা আপনার থাকবে ওই কার্ডে অবশ্যই ব্যালেন্স রাখবেন। কেউ জিরো ব্যালেন্স নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না। অবশ্যই ব্যালেন্স রাখবেন $40 প্লাস, কারণ অ্যামাজন চার্জ করে নেবে $40। আর আপনার ফোন নাম্বার এটা তো আছে সবারই, ভ্যালিড ফোন নাম্বার চাইছে, মানে এই চারটা ডকুমেন্ট এখানে তো রেডি রাখতে ডেবিট কার্ড হবে। ইউজ করলেও চলবে না? জি মেবি তো জি। ডেবিট কার্ড ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখানে ডেবিট কার্ড করা যায় কিন্তু আমরা করব না। আমরা পেওনিয়ারের যেই ক্রেডিট কার্ডটা ওইটাই আমরা ব্যবহার করব। এখানে জাস্ট ওয়ান টাইম চার্জ করবে, এটা আপনার পার্মানেন্টের জন্য না, এটা জাস্ট ওয়ান টাইম চার্জের জন্য। আমরা পেওনিয়ারের ক্রেডিট কার্ডটাই ব্যবহার করব, অন্য কিছুতে যাব না। আমরা একদম সিম্পলি ফার্স্ট অ্যাটেম্পটে সবকিছু অ্যাক্টিভ করব। ঠিক আছে। আচ্ছা। তারপরে যে দেখেন আপনি এখানে ওরা যা চাইছে, এখানে তাদের কিছু পলিসি আছে, কেউ যদি চান পড়ে নিতে পারেন। তারপর এইখানে অ্যাকনলেজমেন্ট দিবেন আপনার, মানে আপনি তাদের সবকিছু প্রোভাইড করবেন। এইখানে দেখেন আপনার সম্মতি চাইছে, এখানে জাস্ট ক্লিক করে, সরি, আপনি ক্লিক করে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন আপনার বিজনেস ইনফরমেশন চাবে, নেক্সট পেজে আপনার বিজনেস ইনফরমেশন চাবে। আপনি আবার আপনার বিজনেসের নেমটা দিবেন, মানে আপনার এলএলসির নামটা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার কোম্পানির রেজিস্টার্ড নাম্বার, মানে আপনার যেই এলএলসির আছে তার একটা ইউনিক নাম্বার আছে, ঠিক আছে। প্রত্যেকটা এলএলসিরই একটা রেজিস্টার্ড নাম্বার থাকে। আপনার দ্বিতীয় নাম্বার হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, মানে আপনার এলএলসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওইটা। যারা এলএলসি করবেন তারা অবশ্যই যার থেকে এলএলসি করছেন বা করবেন তার থেকে কাইন্ডলি রেজিস্ট্রেশন নাম্বারটা চেয়ে নেবেন, কারণ কেউ আপনাকে বলে দিবে না। আপনি নিজে থেকে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমাকে আমার বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বারটা বলে দেন, কারণ এটা সাধারণত কেউ ওইভাবে বলে দেয় না। কেন বলে দেয় না? ওই সার্ভিস প্রোভাইডের জন্য আর কি। যাই হোক, আপনারা চেয়ে নেবেন, চাইলে দিবে, কেউ না করবে না। তারপর হচ্ছে আপনার রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেস। এইখানে আপনি আপনার বিজনেসের ইউনিক অ্যাড্রেসটা দিবেন, মানে আপনার যে বিজনেসটা রেজিস্টার্ড হয়েছে আমেরিকাতে, যে বিজনেস অ্যাড্রেসটা মানে ইউনিক অ্যাড্রেসটা ওইটা আপনি এখানে দিবেন। হ্যাঁ। আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে আপনার জিপ কোড, মানে আপনার যে পোস্ট কোডটা ওইটা দিবেন। অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন ওয়ানে কি হবে? আপনার স্ট্রেট অ্যাড্রেস, আপনার স্ট্রেট অ্যাড্রেস হবে অ্যাড্রেস লাইন ওয়ানে। আর অ্যাড্রেস লাইন টুতে কি, এটা আমাদের প্রয়োজন নেই, অ্যাড্রেস লাইন টু দেওয়ার প্রয়োজন নাই। সিটি অ্যান্ড টাউনে আপনার সিটিটা হবে, আর স্টেট বা রিজিয়নে আপনি যে স্টেটে এলএলসিটা ফরমেশন করছেন, কারো যদি ফ্লোরিডা হয় ফ্লোরিডা দিবেন, টেক্সাস হলে টেক্সাস, উইমিং হলে উইমিং। ঠিক আছে। আর এই যে দেখেন নিচে ফোন নাম্বার ফর ভেরিফিকেশন, আপনি ওই যে প্রথমে যে ফোন নাম্বারটা দিয়েছেন ওইটা অটোমেটিক সেভ হয়ে যায়। কেউ যদি চান যে অন্য একটা নাম্বারে ভেরিফিকেশন করবেন ওইটাও দিতে পারেন। তবে আমরা একটা ফোন নাম্বারই সমস্ত জায়গায় ব্যবহার করব। আমরা আমাদের সমস্ত কাজগুলো খুব সহজেই করে নিব। নতুন নতুন নাম্বার বা ইমেল ব্যবহার করব না, কারণ তার পরবর্তীতে মনে থাকবে না যে আপনি কোথায় কোন নাম্বারটা দিয়েছেন। সেজন্য একটা ফোন নাম্বারই ব্যবহার করব। আচ্ছা, আবারও বলতেছি, প্রথমে আপনার বিজনেস নেম, দ্বিতীয় ঘরে কোম্পানির রেজিস্ট্রেশনের নাম্বারে হচ্ছে আপনার এলএলসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওইটা। হ্যাঁ। এইখানে আবার কেউ ইআইএন দিয়েন না, হ্যাঁ, ইআইএন হবে না। বিজনেসের একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা। তারপর আপনার বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দিলেন ইনপুট করে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন এইখানে আপনার এই যে বিজনেস ইনফরমেশন দিলাম, তারপর সরি বিজনেস নেমটা দিলাম, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপর হচ্ছে আপনার বিজনেসের অ্যাড্রেসটা। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক। এটা একটু সতর্কতার সহিত ফিল আপ করতে হবে, কারণ এখানে আপনার প্রাইমারি কন্টাক্ট পার্সনের ইনফরমেশন যাবে। হ্যাঁ। আহ, এই যে দেখেন লেখা আছে সিম্পলি ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম। আর কারো যদি মিডল নাম থাকে মিডল নাম ব্যবহার করবেন, মিডল নাম যদি না থাকে লাস্ট নেম ব্যবহার করবেন। হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন একটা বিষয় চাইছে, ইন্টারিওর আপনার এই যে একটা, সরি, এখানে একটা ইন্টারফেস চলে আসছিল যার কারণে দেখা যাইতেছে না। এখানে আপনার ডকুমেন্ট চাইছে যে আপনার পাসপোর্টটা বা আপনার যে ফটো আইডিটা
আপনি মানে কি ধরনের ডকুমেন্ট প্রোভাইড করবেন এখানে, যদি পাসপোর্ট বা ফটো আইডি হয় ওই ক্ষেত্রে আপনি যেটা হয় এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু পাসপোর্ট ব্যবহার করছি এলএলসি তে, ওই ক্ষেত্রে সমস্ত জায়গায় শুধু পাসপোর্টই ব্যবহার করব। এখানে দেখেন কান্ট্রি অফ, সরি লেখাটা আসতেছে না, এখানে আপনার ইস্যুইং কান্ট্রি এটা বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর কান্ট্রি অফ বার্থ, আপনি আপনার বার্থ কান্ট্রিটা বাংলাদেশ, ডেট অফ বার্থ। আর ডেট অফ বার্থ দেওয়ার সময় সবসময় আপনি আপনার ইয়ারটা আগে দিয়ে দিবেন, কারণ ইয়ারটা আগে দিলে ডেট এবং মান্থ এই দুইটা ইজিলি দিয়ে দিতে পারবেন। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা হবে আপনার বাংলাদেশের। কেউ ভুল করে আবার ওই ইউনাইটেড স্টেটের বিজনেস অ্যাড্রেসটা দিয়ে না। ওই কয়েকদিন আগে এক ভাই আপনার ইউনাইটেড স্টেটে, সে তার বিজনেস অ্যাড্রেসটা দেওয়াতে তার এলএলসি দিয়ে করা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয় নাই, অ্যামাজন ডিক্লাইন করে দিচ্ছে। হ্যাঁ, এখানে একটু সতর্ক হবেন, অনেকে বুঝতে পারে না যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কি, বা এখানে অটোমেটিক ইউনাইটেড স্টেট চলে আসে যার কারণে কেউ ওইভাবে নজর দেয় না, বুঝতে পারে না। এখানে ইউনাইটেড স্টেট হবে না, বাংলাদেশ হবে। আর জিপ বাই পোস্টাল করে আপনি আপনার পোস্ট কোডটা দেবেন। আর অ্যাড্রেস লাইনে আপনার জাস্ট সংক্ষিপ্ত আপনার অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে? সংক্ষিপ্ত অ্যাড্রেসটা আমি দেখায় দেব একটু পর। সংক্ষিপ্ত অ্যাড্রেস বলতে জাস্ট আপনি যে থানাটা আর হচ্ছে আপনার জেলাটা, কিংবা আপনি আপনার কি বলে পৌরসভা, শর্ট লিখে দিলেও সমস্যা নাই, অ্যামাজন নিয়ে নিবে, ওই ক্ষেত্রে কোনো ইস্যু নাই। সিটিটা দিয়ে দিবেন, আপনার সিটি যেখানে হয় সিটিটা দিয়ে দিবেন। নওগাঁ হোক বা কি বলে সিটির নাম তো এরকম জানি না, বা নরসিংদী বা কুমিল্লা, যেটাই হয়। স্টেট, এই যে দেখেন বাংলাদেশে কিন্তু এখানে স্টেটটা আসবে না, বাংলাদেশে স্টেটটা ওইভাবে আসে না, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে দেখবো যে কি কি আসে। এই যে দেখেন আমি ফিল আপ করছি এই ডকুমেন্টটা, ফার্স্ট নেম দিলাম, মিডল নেম নাই, লাস্ট নেম বাংলাদেশ, কান্ট্রি অফ সিটিজেনশিপ, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, আইডেন্টিটি প্রুফ আমরা পাসপোর্ট সিলেক্ট করলাম, তার ডেট অফ বার্থ দিলাম, ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ। তারপর পাসপোর্ট নাম্বার যাবে, পাসপোর্ট নাম্বারটা অবশ্যই দিবেন। তারপর ডেট অফ এক্সপায়ারি মানে পাসপোর্টের এক্সপায়ারেশন ডেটটা। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা অবশ্যই বাংলাদেশ। এখানে একটা বিষয় বলে রাখি, এই যে দেখেন আপনার এই ভাইটার আইডিটা ছিল মানে ওনার জেলা ছিল পাবনা, ঠিক আছে? এই যে দেখেন পিছনে যাইতেছি, মানে এই যে স্টেট রিজিয়ন, ঠিক আছে? স্টেট রিজিয়ন এই জায়গায় আপনার পাবনা দিতে পারেন, ঠিক আছে? মানে পাবনা ওই রাজশাহী যদি দেন তাও চলবে, কোনো সমস্যা না যদি কারো বিভাগ এখানে দেন। মানে এইখানে অ্যামাজন ওইভাবে ম্যান্ডেটরি ভাবে দেখে না, ঠিক আছে? অ্যামাজন জাস্ট আপনার পাসপোর্টটাই আপনার ভালো করে দেখবে। তো যতটুকু সম্ভব আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ইনপুট করবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে নিচে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, কনফার্ম ইফ প্রাইমারি কন্টাক্ট পারসন, এখানে অনেকে ভুল করে। আম, সবাই মিউট করে নেন, হ্যাঁ হ্যাঁ, শব্দ হইতেছে কার এখানে, যেন মিউট করে নেন দয়া করে। প্রশ্ন যদি থাকে কইরেন, আমি আবার রিটার্ন চলে আসবো, ব্যাকে চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে এখানে দেখেন কনফার্ম ইফ প্রাইমারি কন্টাক্ট পারসন, এইখানে দুইটা কিভাবে থাকে, আমি সরি ওই পেজটা ডিলিট হয়ে গেছে। এখানে আপনার টিক চিহ্ন দেওয়া থাকবে না, আপনারা কি করবেন দুইটাতেই টিক চিহ্ন দিবেন, মানে মার্ক করে নেবেন ইজ দ্য বেনিফিশিয়াল ওনার অফ দ্য বিজনেস, মানে আপনি এই বিজনেসের ওনার, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে ইজ এ লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিজনেস, মানে এই বিজনেসটা আপনি রিপ্রেজেন্ট করতেছেন, ঠিক আছে? দুইটাই আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন। হ্যাঁ, তারপর এই যে দেখেন প্রাইমারি কন্টাক্ট পারসন ইজ দ্য অনলি বেনিফিশিয়াল ওনার অফ দ্য বিজনেস, এটাও আপনি ইয়েস এ ক্লিক করে দিবেন, ঠিক আছে? মানে ওই যে প্রাইমারি কন্টাক্ট পারসনের যে ইনফরমেশন গুলো দিছেন না, এখানে তারা জিজ্ঞেস করছে যে ওই ব্যক্তিটাই কি বেনিফিশিয়াল, মানে আপনি কি মালিক, এটা আপনি ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর সমস্ত কিছু আবারও চেক দিবেন পিছনে গিয়ে, যা ঠিক আছে কিনা, আপনি আপনার নাম, তারপর পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি, ডেট অফ বার্থ, সমস্ত কিছু অ্যাড্রেস চেক করে আহ, তারপর এই যে আবারও দেখবেন সমস্ত কিছু, দুইবার তিনবার চেক দিবেন, তাড়াহুড়ো করবেন না অ্যাকাউন্ট খোলার সময়, দুইবার তিনবার চেক করে তারপর কনফার্মে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন।
নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এই যে দেখেন এরকম আসবে আপনার সেলারের যে ইনফরমেশন, ঠিক আছে, মানে 5টা স্টেপ থেকে 2টা স্টেপ কমপ্লিট, আপনার সেলার ইনফরমেশন তারা নিয়ে নিছে। এখন কি চাইবে আপনার পেমেন্ট পেমেন্ট ইনফরমেশন। এই যে দেখেন এখানে কি চাইছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, হুইচ উইল বি ইউজ টু ইজিলি ডিপোজিট উইথ অ্যান্ড উইথড্র মানি বিটুইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ইউর অ্যামাজন পেমেন্ট অ্যাকাউন্ট। এই যে দেখেন এখানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চাইতেছে, এখানে একটু বলে রাখি, মনোযোগ দিয়ে শুনেন। এখানে আপনি আপনার আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, ওই বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না, কিংবা ওই ক্রেডিট কার্ডের না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ ক্রেডিট কার্ডের নাম্বারও দিতে হবে। তবে আমেরিকার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে পেওনিয়ার থেকে যারা অ্যাকাউন্ট খুলবেন, পেওনিয়ার কিন্তু সিটি ব্যাংকের আন্ডারে, সিটি ব্যাংকও আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে পেওনিয়ার থেকে। ওই সিটি ব্যাংকের আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাংকের রাউটিং নাম্বার, ওই সমস্ত ইনফরমেশন থাকবে, ওইগুলো ইনপুট করতে হবে। আহ ওইগুলো আমি দেখাবো, এখন না, পরবর্তীতে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে আপনার কি, এই যে দেখেন ইউর ব্যাংক অ্যাকাউন্ট শুড বি ইন দ্য নেম অফ দ্য প্রাইমারি কন্ট্যাক্ট অর বিজনেস নেম। মানে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই প্রাইমারি কন্ট্যাক্ট পার্সনের নামে, আর নয়তো বা বিজনেস হোল্ডারের নামে, সরি বিজনেসের নামে, হয়তো আপনার নামে হতে হবে, আর নয়তো আপনার এলএলসির নামে হইতে হবে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে যদি আপনি অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেন, ওই ক্ষেত্রে অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না কখনো, আপনার অ্যাকাউন্টও অ্যাক্টিভ হবে না, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে কি বলছে যে টু ভেরিফাই ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইউ উইল নিড ইউর অনলাইন ব্যাংকিং ক্রিডেন্সিয়াল অর প্রোভাইড অ্যামাজন উইথ অ্যা ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করবে, ঠিক আছে, অনলাইন ব্যাংকিং এর জন্য। এই ক্ষেত্রে আপনি অ্যামাজনকে, সরি, প্রোভাইড অ্যামাজন উইথ আ ব্যাংক স্টেটমেন্ট, এখানে আপনার একটা ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি লাগতেছে আপনার, ইউএস এর বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট লাগতেছে, ঠিক আছে, মানে ব্যাংকের ইনফরমেশন গুলো, আর ব্যাংকের স্টেটমেন্টটা, এই 2টা জিনিস। আচ্ছা, যাই আমরা নিচে দেখবো যে কি আসে। তারপরে যে দেখেন আরেকটা ক্রেডিট কার্ড ইনফরমেশন, এই ক্ষেত্রে অ্যামাজনকে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো দিতে হবে, ঠিক আছে, কারণ আপনার এই মান্থলি ফি গুলো আপনার ক্রেডিট কার্ড থেকে অ্যামাজন অটোমেটিক চার্জ করবে, মানে যে $40 কাটে, সেজন্য আপনাকে অবশ্যই একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হবে যেন অ্যামাজন আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করে নিতে পারে। আচ্ছা, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন এইখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে একটু সতর্ক হবেন সবাই। এখানে কি আসবে আমি বলতেছি। আচ্ছা, এখানে আপনার অটোমেটিক ভাবে অ্যামাজন কি করবে, এলএলসির নামে দিয়ে দিবে। এই যে দেখেন এখানে উপরে চিহ্নিত দেওয়া, আপনারা যখন লগ ইন করবেন বা অ্যাকাউন্ট খুলতে যাবেন, অটোমেটিক ভাবে অ্যামাজন আপনার এলএলসির নামে দিয়ে দিবে, মানে ওই যে গ্রিন চিহ্নিত, মানে যেটা মার্ক করতে হবে আপনাকে, অ্যামাজন অটোমেটিক আপনাকে এলএলসি নামে দিয়ে দেবে। আপনারা কি করবেন, এলএলসি থেকে নিয়ে আপনি আপনার পার্সোনালে ক্লিক করে দিবেন, ঠিক আছে, মানে আপনার নামে ক্লিক করে দিবেন। পিওনিয়ারের যে ব্যাংক অ্যাকাউন্টটা হয়, ঠিক আছে, ওইটা সব সময় আপনার নিজের নামে ইস্যু হবে, বুঝতে পারছেন? আপনার এলএলসির আন্ডারে থাকবে, কিন্তু ওইখানে নামটা আপনার শো করবে, আপনার এলএলসি নেমটা শো করবে না, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনি আপনার নামটা শো করবেন, আপনার এলএলসির নামটা ক্লিক করবেন, আপনার নামটা। আচ্ছা, কান্ট্রি ইউনাইটেড স্টেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নেম, এখানে আপনি পিওনিয়ার সিলেক্ট করবেন। তারপর রাউটিং নাম্বার, আপনার যে পিওনিয়ারের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টটা ওইটা সিটি ব্যাংকের আন্ডারে থাকবে, ওই সিটি ব্যাংকে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার সমস্ত কিছু থাকবে, ওইগুলো আগে থেকে ডাউনলোড করে নিয়ে তারপর এখানে ইনপুট করতে হবে। 9 ডিজিটের রাউটিং নাম্বারটা দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপর আবার দ্বিতীয়বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সাবমিট করবেন। সাবমিট করার পর নিচে ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট, ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন কান্ট্রি ইউনাইটেড স্টেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নেম,
পেওনিয়ার। এখানে কিন্তু কেউ ভুল করে সিটি ব্যাংক দিবেন না। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু যদিও সিটি ব্যাংকের আন্ডারে, কিন্তু সিটি ব্যাংক দিবেন না, পেওনিয়ার সিলেক্ট করবেন। তারপর রাউটিং নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আবার রিটাইপ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তারপর কি চাইলো, এই যে দেখেন, নিচে যাবেন, নিচে যাওয়ার পর কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কার্ড নাম্বার যাবে। ঠিক আছে, মানে আপনার ক্রেডিট কার্ড, এখানে একটু মনোযোগ দেন। কার্ড নাম্বারের জায়গায় আপনি আপনার ক্রেডিট কার্ডের নাম্বার, এইখানে কেউ ভুল করে নিজের পার্সোনাল কার্ড নাম্বার দিবেন না। আপনার যে পিওনিয়ারের ব্যাংক অ্যাকাউন্টটা হয়েছে ওইখানে থেকে আপনাকে যে ক্রেডিট কার্ডটা দেওয়া হবে, ওই ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন, তার এক্সপায়ার ডেট। ঠিক আছে, আর কার্ড হোল্ডার নেম। এখানে একটু বলে রাখি, যে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা যদি কাউকে দিয়ে খোলান, কখনোই আপনি আপনার ক্রেডিট কার্ড তাকে শো করবেন না, কখনোই না। এমনকি কেউ যদি আমাকেও দিয়ে খোলান, কখনোই আপনি আমাকে বা অন্য কাউকে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেবেন না, খুবই সেনসিটিভ। আপনি যদি ক্রেডিট কার্ডের সিভিভি নাম্বার দেন বা আপনার ইনফরমেশন নাম্বার সহ দেন, সে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা হাওয়া করে দিতে পারবে, উড়িয়ে নিবে আপনার অ্যাকাউন্টের টাকা। ঠিক আছে, কখনোই ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন কিংবা ক্রেডিট কার্ডের ইনফরমেশন শো করবেন না, কারণ আপনার এই ক্রেডিট কার্ড থেকে ওটিপি চাবে না, যে ট্রানজেকশনের জন্য ওটিপি চাই এমনটা না। কারণ আপনার জাস্ট ক্রেডিট কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার আর এক্সপায়ারেশন ডেট দিলে চার্জ করে নিতে পারবে যে কেউ, কাউকে শেয়ার করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি আপনার কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট টা দিবেন, তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেমটা দিবেন। ঠিক আছে, কার্ড হোল্ডারের নেমে আপনি আপনার পার্সোনাল নেমটাই দিবেন। এইখানে এলএলসি নেম হবে না, পার্সোনাল নেম হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি ইনপুট করছি পার্সোনাল কার্ড নেম, এক্সপায়ারেশন ডেট আর কার্ড হোল্ডার নেম। তারপর বিলিং অ্যাড্রেস, এই যে দেখেন একটা কথা বলে রাখি, এখানে আবার একটা ইস্যু আছে কি, আচ্ছা উপরে তো নাম পার্সোনাল, বিলিং অ্যাড্রেস কি আমার নিজের হবে, মানে নিজের নামে বা আমার বাংলাদেশের না, বিলিং অ্যাড্রেসটা আপনার বিজনেস অ্যাড্রেস হবে। এই ক্ষেত্রে বিলিং অ্যাড্রেসটা আপনার বিজনেস অ্যাড্রেস হবে, এখানে কিন্তু আবার ওই পার্সোনাল অ্যাড্রেস দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে বিলিং অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে, অ্যামাজন অটোমেটিক দিয়ে দিবে, আপনাকে এখানে ইনপুট করার কিছু নাই, অটোমেটিক চলে আসবে। তবে খেয়াল রাখবেন যেন এখানে অবশ্যই ইউএসএ যে বিজনেস অ্যাড্রেসটা ওইটা হয়। আচ্ছা, তার পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার স্টোরের কিছু ইনফরমেশন ওরা জানতে চাইবে। ঠিক আছে, মানে স্টোর অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশন সম্পর্কে। এখানে দেখেন, ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, মানে আপনার কাছে কোনো ইউপিসি কোড আছে কিনা। এটা কাদের জন্য, যারা প্রাইভেট লেভেল করবে তাদের জন্য। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজনে আমরা নোতে ক্লিক করব। তারপরে এখানে দেখেন, ডু ইউ হ্যাভ এনি ডাইভার্সিটি ভাই যদি সার্টিফিকেশন। জি জি বলেন। ইন্টারাপ্ট করতেছি, যদি প্রাইভেট লেভেলে করতে চাইলে তাহলে সেখানে কি ইয়েস দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো যদি প্রাইভেট লেভেলের প্রোডাক্ট থাকে পার্সোনাল, ওই ক্ষেত্রে ইউজ দিবেন। ঠিক আছে, না, ইয়েস যদি তখনই তো দেবো যখন ইউপিসি থাকবে, তাই না? ইউপিসি না থাকলে তো হ্যাঁ, নই দেবো। না না না, ইউপিসি না থাকলে দেওয়া দরকার না, ওই ক্ষেত্রে নো হবে। এটা তো পরে অ্যাড করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করতে পারবেন, ইজিলি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তারপরে ওকে। এখানে দেখেন, ডু ইউ হ্যাভ এনি ডাইভার্সিটি সার্টিফিকেশন। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা নো দিব এখানে। আর তৃতীয়টা ইম্পর্টেন্ট, এটা একটু শুনুন, ডু ইউ ওন এ ব্র্যান্ড, কারো যদি ব্র্যান্ড থাকে, ঠিক আছে, আহ, ওই ক্ষেত্রে তো সরাসরি ইয়েস দিয়ে দিবেন। তারপর অর ডু ইউ সার্ভ অ্যাজ অ্যান এজেন্ট অর রিপ্রেজেন্টেটিভ অর ম্যানুফ্যাকচারার অফ আ ব্র্যান্ড ফর এনি অফ দ্য প্রোডাক্টস ইউ ওয়ান্ট টু সেল অন অ্যামাজন। আচ্ছা, এখানে আমি কি বলি, এখানে কেউ ইয়েসও দিবেন না, নো দিবেন না, এখানে কি করবেন, সাম অফ দেমে দিয়ে দিবেন। সাম অফ দিয়ে কি বোঝায়, দুইটারই বোঝায়, যে আপনি ব্র্যান্ডেরও ওনার, ঠিক আছে, আপনি অন্য কিছু সেলও করতে চান, দুইটাই। এক্ষেত্রে সাম অফ দেম দিবেন, এক্ষেত্রে ইয়েস দিবেন। সাম অফ দিলে আপনার ব্র্যান্ডের কাজটা হয়ে যায় আর রিসেলের কাজটা হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে সাম অফ হবে 3 নম্বরে, প্রথমটাও নো, দ্বিতীয়টাও নো। এই যে দেখেন, এইখানে আহ আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যখন আপনি সাম অফ দেমে দেবেন, সাম অফ দেওয়ার পর আরেকটা অপশন চলে আসবে, এই যে নিচে পরবর্তী পেজে দেখি,
সাম অফ দেওয়ার পর আপনার এই যে ডাজ ইউর ব্র্যান্ড হ্যাভ অ্যান অ্যাক্টিভ রেজিস্টার্ড ট্রেডমার্ক, যদি কারো ট্রেডমার্ক রেজিস্টার করা থাকে ওই ক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, কারো যদি না থাকে ওই ক্ষেত্রে নো দিবেন। আর যদি কারো ট্রেডমার্ক মানে রেজিস্টার্ড করা কিছু বা কারো কিছু মাইক্রো প্রাইভেট লেভেল রেজিস্টার্ড করা না, ওই ক্ষেত্রে সাম অফ দেমে ক্লিক করে দেবেন। ঠিক আছে? আচ্ছা। উম, আর আরেকটা কথা বলে রাখি, কারো যদি না থাকে ওই ক্ষেত্রে নো দিয়ে দিবেন। হ্যাঁ, যে কারো ট্রেডমার্কও নাই কিংবা মাইক্রো প্রাইভেট লেভেলও নাই, ওই ক্ষেত্রে আপনি ইয়ে দিয়ে দিবেন, নোতে দিয়ে দিবেন। যদি কারো, সরি, কারো যদি ভাই, ব্র্যান্ড বা এখানে একটা মাইক্রো, প্রশ্ন আছে। জি জি বলেন। হ্যাঁ, এখন আমি হোলসেলও করতে যাচ্ছি, প্রাইভেট লেভেলটাও করতে যাচ্ছি। এখন আমি যদি প্রাইভেট লেভেলটা করি, সেক্ষেত্রে তো আমি ব্র্যান্ড ব্র্যান্ড রেজিস্ট্রেশন ইউএসএ রেজিস্ট্রেশন বানাই, কিন্তু আমি তো একটা ব্র্যান্ড ওন করি আর কি, ওন করতে চাই আর কি। সেক্ষেত্রে কি ইয়েস হবে নাকি নো হবে? এটা যদি আপনার অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনার ট্রেডমার্ক রেজিস্টার্ড করা থাকে ওই ক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আর ধরেন আপনার আচ্ছা। দুইটা প্রোডাক্ট, একটা ট্রেডমার্ক করা আর একটা প্রোডাক্ট ট্রেডমার্ক করা নাই, মানে মাইক্রো প্রাইভেট লেভেলে আপনি সেল করতেছেন কিন্তু ওইটা ট্রেডমার্ক করা না, আরেকটা ট্রেডমার্ক করা, ওই ক্ষেত্রে সাম অফ দ্যামে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ট্রেডমার্কটা কি মানে যেটা আমার নিজস্ব ব্র্যান্ডের কথা বলতেছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এটা তো পরবর্তীতে চেঞ্জ করা যাবে, তাই না? হ্যাঁ, আপনি পরবর্তীতে ব্র্যান্ড রেজিস্ট্রি করে নিতে পারবেন, এইগুলো একদম সিম্পলি হয়ে যাবে, ওইগুলো এরকম আহামরি কিছু না, পরবর্তীতে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এইখানে দেখেন, এখানে প্রথমটা কে দিলাম আমরা, যাদের ইউপিসি কোড থাকে ইয়েস দিবেন, যাদের নাই তারা নো। আর দ্বিতীয়টা আমাদের প্রয়োজন নাই, নো হবে। আর তৃতীয়টা কি হবে, সাম অফ দেম। আর চতুর্থ নাম্বারটি যদি কারো ট্রেডমার্ক থাকে রেজিস্টার্ড ওই ক্ষেত্রে ইয়েস। আর আর যদি না থাকে একবারে তাহলে নো। আর যদি কারো মাইক্রো প্রাইভেট লেভেলে কিছু থাকে ওই ক্ষেত্রে আপনি সাম অফ দেমে দিয়ে দিবেন। আচ্ছা, এইগুলো চারটা এইভাবেই দিবেন, আপনারা সেম টু সেম দিয়ে দিবেন, একদম ইজি। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন এইখানে আপনার মানে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন, আপনার বিজনেস নেম, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, বিজনেস অ্যাড্রেস, প্রাইমারি কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে? এই যে দেখেন এখানে, এখানে কিন্তু একটা ইস্যু আছে, প্রুফ অফ অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে কোন অ্যাড্রেসটা দিবেন বা কোন স্টেটমেন্ট, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে হবে। কোনটা? আপনি আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেবেন, এখানে আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট না। হ্যাঁ, এখানে আপনারা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিবেন, কারণ তারা আপনার কি বলে, এই যে দেখেন, প্রাইমারি কন্টাক্ট পার্সনের ইনফরমেশন ভেরিফাই করবে। কারণ আপনার পাসপোর্ট যদিও বা তাদের দিয়ে দিবেন বা দেবেন, সেই ক্ষেত্রেও তারা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাংকের, লোকাল ব্যাংকের স্টেটমেন্টটা দিতে হবে। আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন, তারপর এখানে আপলোড করে নেবেন। তার উপরে পাসপোর্ট ডকুমেন্টে আপনি আপনার পাসপোর্ট আপলোড করে নেবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আমাদের প্রাইমারি সমস্ত ইনফরমেশন আপনার সাবমিট করা শেষ। তারপর কি হবে, এখানে আপনার ভিডিও ভেরিফিকেশন আগে হইতো, এখন ভিডিও ভেরিফিকেশন ওইরকম হয় না। এখন দুইভাবে হয়, একটা হচ্ছে লাইভ ফটো আর দ্বিতীয় হচ্ছে শর্ট ভিডিও। আপনি শর্ট ভিডিও দিলেও অ্যাপ্রুভ করে নেবে আর লাইভ ফটো দিলেও অ্যাপ্রুভ করে নেবে। আমরা লাইভ ফটো দিব, কারণ ভিডিওটা একটু হ্যাজার্ড আর কি, মানে একটু সমস্যা করে। আমরা সবসময় ফটো ভেরিফিকেশনে যাব। এখানে দেখেন কি চাইছে, এখানে আপনার পাসপোর্ট ডকুমেন্টটা, ঠিক আছে? আমরা যেহেতু পাসপোর্ট বাংলাদেশি সবাই পাসপোর্ট ব্যবহার করে এলএলসি করব, ওই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা অবশ্যই আপনার হাতে রাখবেন, ফটোকপি চলবে না। আবারও বলতেছি, এখানে ফটোকপি চলবে না, কোনো ফটোকপি ডকুমেন্ট চলবে না, অরিজিনাল পাসপোর্ট হাতে লাগবে। অরিজিনাল পাসপোর্ট ছাড়া অ্যামাজন আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করবে না। আপনি অবশ্যই আপনার যে পাসপোর্টটা হাত রাখবেন, মানে অরিজিনালটা, এমন না যে এক্সপায়ার্ড হয়ে গেছে বা পুরনো পাসপোর্ট, এক্সপায়ার্ড হইলেও হবে না, অবশ্যই মেয়াদ থাকতে হবে, ভ্যালিড হতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, অরিজিনাল লাগবে, একদম ক্লিয়ার লাগবে, ওই ভাঙে গেছে বা কুচকে বা
দেখা যায় না তা হলেও হবে না। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনার যে ল্যাপটপটাতে আপনার অ্যাকাউন্টটা খুলবেন তার ফ্রন্ট ক্যামেরা যেন ভালো হয়। ফ্রন্ট ক্যামেরা অবশ্যই স্পষ্ট ও ক্লিয়ার হতে হবে, নয়তো আপনার ভেরিফিকেশনে ইস্যু হতে পারে। অনেকেরই হয়, দেখা গেছে ক্যামেরা ভালো না, সেক্ষেত্রে অ্যামাজন স্ক্যান করতে পারে না আপনাকে, মানে আপনার চেহারা বা আপনার ডকুমেন্টটা। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, আলাদা একটা ক্যামেরা লাগিয়ে নেবেন, ঠিক আছে, ওয়েব ক্যামেরা বলে। ওই একটা ক্যামেরা লাগিয়ে নেবেন এক্সটার্নাল, যদি কারো পিসির ক্যামেরা ভালো না হয় আর কি। একটা এক্সটার্নাল ক্যামেরা লাগিয়ে নেবেন, ওই ক্ষেত্রে হয়ে যাবে ইজিলি। বাংলাদেশে যারা থাকেন তাদের হয়তো লজিটেকের 2,000 3,000 টাকা এরকম নেবে, আরো কমেও আছে। একটু ভালো রেজলিউশন দেখে নিয়ে নেবেন ক্যামেরাটা। আর যাদের কি বলে ম্যাকবুক বা একটু ভালো ল্যাপটপ, তাদের তো সমস্যা নেই। আচ্ছা, এক্ষেত্রে আবার আরেকটা বিষয়, যদি কারো পিসি নাও থাকে, এই পর্যায়ে এসে মোবাইল দিয়েও ভেরিফিকেশন করা যায়, ঠিক আছে। ওইটাও সমস্যা না, দেখা গেছে অনেকেরই ল্যাপটপ নাই বা ল্যাপটপের ক্যামেরা ভালো না, মোবাইল দিয়েও পরবর্তী ধাপে ভেরিফিকেশন করা যায়। মানে আপনি এই পর্যন্ত আপনি আপনার পিসি দিয়ে করলেন, পরবর্তী যে ভিডিও মানে ফেস ভেরিফিকেশনটা বা আপনার আইডেন্টিফাইং ভেরিফিকেশনটা, ওইটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। আচ্ছা, আমরা পিসি দিয়ে শিখবো এখন, হ্যাঁ? আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন তারা কি বলছে, যে মেক শিওর দ্য ডিটেলস বিলো করেসপন্ড টু হোয়াট ইজ অন ইউর ডকুমেন্ট। মানে এই যে দেখেন আপনার নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ সিটিজেনশিপ, পাসপোর্ট নাম্বার, ডেট অফ এক্সপায়ার, কান্ট্রি অফ ইস্যু, মানে আপনি যে ডকুমেন্টটা প্রোভাইড করবেন এই সবগুলো ইনফরমেশন যেন ওই ডকুমেন্টে থাকে, হ্যাঁ। আহ, এগুলো দেখে আপনি আপলোড ডকুমেন্ট, আমরা যেহেতু পাসপোর্ট ব্যবহার করব, ওই ক্ষেত্রে এত কিছু পড়ার দরকার নাই, সোজা এখানে পাসপোর্টটা আপলোড করে দিব, হ্যাঁ। আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আপনার ওই পাসপোর্টটা যেখানে সেভ আছে ওইখানে চলে যাবে। মানে ওইখান থেকে, মানে সরি, চলে যাবে না, আপনি আপলোডে ক্লিক করলে আপনাকে পাসপোর্টটা আপলোড করতে হবে। এই যে দেখেন এখানে আসছে আপনার পাসপোর্টের জায়গাটাতে, আপনি পাসপোর্ট আপলোড করে দিয়েছেন, প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। আর নেক্সটে ক্লিক করে দিলেন, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডেন্টিফাইং ভেরিফিকেশন। আচ্ছা, এই যে দেখেন দুইটা বিষয় আমি যেটা আগে বলছিলাম, একটা হচ্ছে টেক এ ফটো অফ ইউর ফেস, ঠিক আছে, মানে আপনার ফেসের ফটো দিয়েও আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রেকর্ড এ ভিডিও অফ ইউর ফেস। আমরা রেকর্ড ভিডিওতে যাব না, আমরা টেক অফ ফটোতে দিব, কারণ এটা ইজি আর কি, একদম সিম্পল। হ্যাঁ, মানে ফার্স্ট আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। এমন হয়েছে 3 মিনিটে অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এমন রেকর্ডও আছে। আগে যেখানে আপনার 1 দিন 2 দিন সময় লাগতো, বা 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা, এখন যাদের ডকুমেন্ট গুলো খুবই স্বচ্ছ, মানে একদম ক্লিয়ার, মানে স্ক্যান গুলো বা পাসপোর্টও স্বচ্ছ, তাদের সময় লাগে না, 3 থেকে 10 মিনিটের মধ্যে অনেকের হয়ে যায় আর কি। আর আপনাদের যে অ্যাকাউন্টটা আমি দেখাইতেছি এটা 8 মিনিটে হয়েছে, আরেকটা অ্যাকাউন্ট হয়েছে 3 মিনিটে। আচ্ছা, যাই হোক, আমরা টেক এ ফটো অফ ইউর ফেসে ক্লিক করব, প্রথম অপশনটা চয়েস করব, দ্বিতীয়টা না, হ্যাঁ। প্রথম অপশনটা চয়েস করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার স্টার্ট আইডেন্টি চেক আসবে, স্টার্ট আইডেন্টি চেকে ক্লিক করব, এমনই আসবে। শুনেন ভাই, আপনারা শুনেন, আমি যে রকম দেখাইতেছি স্ক্রিনে, সেম আপনার পিসিতেও সেম টু সেম আসবে, একটুও ভিন্ন হবে না, হ্যাঁ, সেম আসবে। তারপর স্টার্ট আইডেন্টিফাই চেককে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন হোয়াট কান্ট্রি ইজ ইউর গভর্নমেন্ট আইডি ফ্রম। এখানে কেউ আবার ভুল করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়েন না, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ আপনার ডকুমেন্টটা তো বাংলাদেশের, মানে আপনি বাংলাদেশের নাগরিক, আপনার পাসপোর্টটা ইস্যু বাংলাদেশ থেকে। এখানে কান্ট্রিটা আপনি বাংলাদেশ সিলেক্ট করে তারপর সিলেক্ট করবেন, হ্যাঁ। এখানে দেখেন কি চাইছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েও হয়ে যায়, আর ন্যাশনাল আইডি কার্ড দিয়েও হয়ে যায়, পাসপোর্ট দিয়েও হয়ে যায়, কোনো সমস্যা নেই, সবগুলো দিয়ে ভেরিফাই হবে। আমরা এলএলসি যেহেতু পাসপোর্ট দিয়ে করছি, আমরা পাসপোর্ট দিয়ে করবো, হ্যাঁ। পাসপোর্টে ক্লিক করবেন, পাসপোর্টে ক্লিক করার পর আপনার পাসপোর্টের ফটো চাইবে, ঠিক আছে। টেক এ ক্লিয়ার ফটো অফ ইউর এন্টায়ার পাসপোর্ট পোর্ট্রেট পেজ, ঠিক আছে। আপনার পাসপোর্টের ফটো চাবে। আর মেক শিওর করবেন যে আপনি আপনার পিসির ক্যামেরার
অথরাইজেশন, ঠিক আছে, মানে আপনার অ্যামাজন সেলার সেন্টারকে আপনি অ্যালাউ করতেছেন আপনার পিসি থেকে ফটো নেয়ার জন্য। আপনার অবশ্যই অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট, প্রথমটিতে ক্লিক করবেন। হ্যাঁ, প্রথমটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন, এখানে কেউ ভুল করে পাসপোর্টের ফুল পেজটা দিবেন না, শুধু জাস্ট এন্টায়ার পেজ। পাসপোর্টে তো দুইটা ভাগ, একটা হচ্ছে আপনার ইনফরমেশন মানে আপনার ব্যক্তি সম্পর্কে, আর দ্বিতীয় সাইটে হচ্ছে আপনার অ্যাড্রেস সম্পর্কে থাকে। জাস্ট এই যে দেখেন পাসপোর্ট, এটা হচ্ছে আপনার স্মার্ট পাসপোর্ট, ঠিক আছে, মানে ডিজিটালটা এইটা। আপনার এই স্মার্ট পাসপোর্টটা জাস্ট ফার্স্ট পেজটা, সেকেন্ড পেজ না, ফার্স্ট পেজটা। এই যে দেখেন এই ভাই বারবার ওরে প্রায় 15-20 বার বলার পর ও ভালো করে ধরতে পারছে। এই যে দেখেন, ওই হাত দেখা যাইতেছে, ওই যে এক কর্নারে, এই কর্নার ওই কর্নার, এইভাবে দিবেন না, এইভাবে অ্যাকসেপ্ট করবেন। আপনি সারা দিন স্ক্যান করবেন, অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। এখানে দুইটা বিষয়, আপনার পাসপোর্টটা অবশ্যই ভালো করে ধরবেন, আর দ্বিতীয়ত হচ্ছে যেন ক্লিয়ার বুঝতে পারে, মানে অ্যামাজন ফটো তুলবে, মানে আপনিই ফটো তুলবেন, ওইটা অ্যামাজনের কাছে যাবে, যেন একদম ক্লিয়ার হয়, ভালো করে বোঝা যায়, ঠিক আছে। এই যে দেখেন, আহ কি বলো, এই যে দেখেন এইভাবে দিছে, ঠিক আছে, এইভাবে দেওয়ার পরও ইস্যু করতেছে, বুঝতে পারছেন। ইস্যু, এই যে দেখেন এখানে একটু বলে নেই, সরি, হাত দেখা যাইতেছে, হাত দেখানো যাবে না, ঠিক আছে, হাত দেখানো যাবে না, ভালো করে নেবেন, ভালো করে। লাস্টে যখন গ্রিন সিগন্যাল আসবে, এখানে একটা এই আপলোডিং লেখাটা আসতেছে না, এখানে আপনার ফটোটা যদি ভালোভাবে দেখা যায় বা রিডেবল হয়, একটু মেক শিওর করবেন আপনার পিকচারটা, মানে যে পাসপোর্টের ফটোটা তুলবেন তার জন্য রিডেবল হয়, মানে ছবিটাতে তুলবেন তার জন্য পড়তে পারে বা দেখে বোঝা যায়, ঠিক আছে। এখানে একটা গ্রিন সিগন্যাল আসবে। অ্যামাজন যদি মনে করে যে আপনার ডকুমেন্টটা ঠিক আছে, বা আপনিও যদি মনে করেন যে একদম স্বচ্ছ ক্লিয়ার দেখা যাইতেছে, ওই ক্ষেত্রে এনে একটা গ্রিন সিগন্যাল আসবে। গ্রিন সিগন্যাল আসলে আপনি আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করা দেওয়ার পর আপনার আইডিটা প্রসেসিং করবে তারা, এখানে একটু অপেক্ষা করবেন। এদিক ওদিক ক্লিক করবেন না, ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। আচ্ছা, অপেক্ষা করার পর তারা আপনার চেহারার ফটো নেবে, ঠিক আছে, মানে আপনার ছবি তুলবে আর কি। আর টেক মাই ফটোতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনাকে লেফট সাইডে, মানে হালকা আপনার লেফট দিকে তাকাতে বলছে, একটু লেফট সাইডে তাকাবেন। লেফট সাইডে তাকিয়ে একটু ছবি তুলবেন, টেক ফটোতে ক্লিক করবেন। তারপর আপনাকে আবার রাইট সাইডে তাকাতে বলছে। হ্যাঁ, আপনি রাইট সাইডে তাকিয়ে আবার আরেকটা ছবিতে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে দেখেন ওই ব্যক্তি কিন্তু আপনার লেফট সাইডে তাকাইছে, ঠিক আছে, ছবি দেখতেছেন আপনারা। হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু মনে করেন না যে ভাই ফটোতে দেখাইতেছে একভাবে আর ওই ব্যক্তি তাকাইছে আরেক দিকে। আপনার ক্যামেরাটা যখন অপোজিট করবেন, এই ফটোর মতোই আপনাকে দেখা যাবে, ঠিক আছে, মানে যে সিম্বলটা অ্যামাজন দিছে। আচ্ছা, আপনার লেফট সাইডে যখন বলবেন, লেফট সাইডে আপনিও তাকিয়ে ছবি তুলবেন, রাইট সাইড বললে রাইট সাইডে তাকিয়ে ছবিটা তুলবেন। যখন ছবি তোলা শেষ, আপনি ভেরিফাই, আপনার সাবমিট করার পর অ্যামাজন একটু ভেরিফাই করবে। আপনি ততক্ষণ নড়বেন না যতক্ষণ কমপ্লিট না হয়। হ্যাঁ, আপনি সামনেই থাকবেন, যখন ভেরিফাই হয়ে যাবে এইরকম একটা সাকসেসফুল আসবে, ঠিক আছে। আপনাকে কি লিখবে যে থ্যাংক ইউ ফর প্রোভাইডিং ইউর ফেস অ্যান্ড আইডি ডকুমেন্ট ইমেজ, এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনার প্রাথমিক কাজগুলো শেষ, প্রাথমিক সমস্ত কাজ শেষ। যখন এইটা চলে আসবে, আপনার থ্যাংক ইউ বলে দেবে অ্যামাজন, আপনার প্রাথমিক কাজ শেষ। তারপর আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনাকে অপেক্ষা করতে হবে কতক্ষণ, যে যতক্ষণ না পর্যন্ত অ্যামাজন থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়। আপনার অ্যাকাউন্টটা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা আপনার সর্বোচ্চ 2 দিন আর কি, 48 আওয়ার। 48 আওয়ার ভিতর আপনাকে অ্যামাজন নোটিশ করে দেবে যে আপনার অ্যাকাউন্টটা কি তারা অ্যাকসেপ্ট করছে নাকি করে নাই। সবগুলো ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাক ভাবে সাবমিট করে থাকেন, আপনার পাসপোর্ট যদি ঠিক থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, তারপর আপনার ফটো, তারপর আপনার পাসপোর্টের স্ক্যান কপি,
সমস্ত কিছু যদি ঠিকঠাক হয় ওই ক্ষেত্রে বেশিরভাগই এখন যা হইতেছে আপনার উইদিন 10 মিনিটের ভেতর অ্যাকসেপ্ট হয়ে যাইতেছে যদি আপনি ঠিকভাবে দিতে পারেন। বুঝতে পারছেন? আর আপনার ছবিগুলো বা আপনার ফটো যদি ঘোলাটে হয় ওই ক্ষেত্রে সময় লাগে বা অ্যাকসেপ্ট করে না অ্যামাজন। আজকে যা দেখালাম এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আহ এটা ফার্স্ট পার্ট, আরেকটা পার্ট আছে, সেটা আমরা আগামীকাল শিখব, ঠিক আছে? আজকের পার্টটি হচ্ছে ফার্স্ট পার্ট। দুইটা আরো আছে ভাগ। ভাই? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ভাগ আছে। ওইটাতে আপনার সমস্ত কিছু অ্যাক্টিভেশন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? এখন তো শুধু আপনি জাস্ট অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য তাদের সমস্ত ডকুমেন্ট ফিল আপ করে রিকোয়েস্ট পাঠাইছেন। তারা সমস্ত কিছু ভেরিফাই করে আপনাকে একটা অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সেটিং করতে হবে, বিশেষ করে আপনার বিজনেস ইনফরমেশন, আপনার ট্যাক্স আইডি, তারপর আপনাকে আবারও আপনার ক্রেডিট কার্ড, সেগুলো আবার সেট আপ করতে হবে। ওইটা আমরা আগামী ক্লাসে সেকেন্ড পার্টটা শিখবো। কারো আচ্ছা যদি প্রশ্ন থাকে আমাকে করেন যে কোন জায়গায় কি ভাই, বুঝেন না। হ্যাঁ, এখন পাসপোর্টে মনে করেন যে ক্লিন শেপ করা আছে, কিন্তু এখন আমার বর্তমানে তো ক্লিন শেপ নাই, সেক্ষেত্রে কি সমস্যা হবে? আহ মাফ করবেন, আপনার কথাটা আমি বুঝতে পারিনি, যদি একটু বুঝিয়ে বলতেন। বলতেছি যে পাসপোর্টে আমার ক্লিন শেপ করা আছে এটা কি? আমি বুঝতেছি না, এবং একটু বুঝিয়ে। মানে দাড়ি রাখছে আর কি, আগে দাড়ি ছিল না। আগে ও ও দাড়ি ও, দাড়ি, ছিল, মানে আগে দাড়ি এখন ছিল না। দাড়ি বর্তমানে আছে। শেভিং এর কথা আগে দাড়ি ছিল বলতেছেন? না, এখন হ্যাঁ হ্যাঁ, আগে মনে করেন যে ক্লিন শেপ করে শেভ করছি আর কি, ঠিক আছে? ওভাবে ফটো না তুলছি পাসপোর্টে, কিন্তু এখন হালকা দাড়ি আর থাকলে সমস্যা হবে? না 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 ভাই, দাড়ি নিয়ে সমস্যা নেই ভাই। এই আমরা বাংলাদেশে এগুলো নিয়ে সমস্যা করে চাকরি নিতে গেলে বা এটা সেটা, এই না না না, সেটা আমেরিকাতে না, ইস্যু আমি নেই। বলতেছি যে যেমন অনেক অনেক আছে না যে সেম সেম ফটো লাগবে, এরকম এরকম কিনা নাকি ওইটার কোনো একটু ডিফারেন্ট হলে প্রবলেম না নেই, সমস্যা না নাই? ফেস ভ্যালিডেশন না হয়ে না যায়। না 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 না, দাড়ি নিয়ে সমস্যা নেই এখানে। মেন ফ্যাক্টর হচ্ছে আপনার ফেস। আইসটা, ঠিক আছে? আপনার নাকের আকৃতি, আপনার চোখ, আপনার ঠোঁট, এই তিনটা জিনিস ভালো করে দেখতে পারলে আপনার সবকিছু ভেরিফাই হয়ে যায়, দাড়িতে কোনো ইস্যু না। জিনিসটা হচ্ছে যে 5 বছর আগে আমার পরিচিত জনকে আমি 5 বছর পরে দেখলে উচিত আইডেন্টিফাই করতে পারবো, যেটা আমার চাচাতো ভাই বা খালাতো ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার জিনিসটা হচ্ছে চোখ, এরকম। নাক, ঠোঁট, এই তিনটার মেন ফোকাস থাকে, আপনার দাড়ি ফোকাস থাকে না। আচ্ছা বুঝতে ভাই, পারছেন? আমার একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যামাজন কি সরাসরি ভিডিও কলে কথা বলে বা ফেস টু ফেস না ইন্টারভিউ না কি না, এই যে অ্যাকাউন্ট ওপেনের সময় হয়? ভিডিও ভেরিফিকেশনটা এখন আর হয় না, আগে হয়তো। অ্যাকাউন্ট খোলার সময়? আগে ছিল বলতে আপনার গত আহ জুন জুন মাস পর্যন্ত আমি পাইছি, জুন মাসের পরে পাইনি। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে পিকচার নিবে শুধু, আমার পিকচার ফেসের পিকচার আর নিবে। আরেকটা হচ্ছে আপনার ভিডিও, আপনি ভিডিও করে দিতে পারেন। আর হচ্ছে পিকচারটাই বেস্ট। পিকচারটা দিলে অ্যাপ্রুভালটা দ্রুত পাবেন, ভিডিওতে সময় লেগে যায়। কারণ ভিডিওতে আচ্ছা এখন একটা ব্যক্তি আপনার সমস্ত কিছু দেখবে, মনিটর করবে। আর পিকচার দিলে ইআই এর মাধ্যমে হয়ে যায় আর কি। আচ্ছা, এই পিকচারে আমার একটা কোশ্চেন আছে, যে পিকচারটা যে ওরা যে ইনস্ট্রাকশন দিচ্ছে যে লেফট সাইড রাইট সাইড, এখন হুম সেটা হুম। কি আমার লেফট বা হ্যাঁ হ্যাঁ, আমার রাইট আপনার সাইড? লেফট, আপনার লেফট, আপনার। আমি আমার বাম দিকে তাকাবো বা আমার ডান দিকে তাকাবো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার। হ্যাঁ, ওইখানে যেখানে ইনস্ট্রাকশনটা দেবে ওই অনুযায়ী আপনি আপনার বাম দিকে ও ডান দিকে তাকাবেন, মানে প্রথমেই আপনি বাম দিকে তারপর ডান দিকে। হ্যালো। জি জি ভাই। হ্যাঁ, উনি প্রশ্ন করতেছিল, উনি কি লাইনে আছে নাকি না? কি মিউট আমার হয়ে কথা গেছে মনে বলতেছেন? হয়। আপনার কথা আসছিল না এতক্ষণ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আমাকে বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। না না, আমি তো ওইটুকুই বলছি যে আচ্ছা আচ্ছা আমার বাম দিকে বা আমার ডান দিকে ঘুরবো। আচ্ছা, আর আর কারো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি জি জি। পাইনওয়ারের সাথে যে সিডি ব্যাংকের কথা বলছিলেন না, এটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ। বুঝাই বলবেন ব্যাংকের। আচ্ছা আচ্ছা, আমরা তো আমি যাদেরই এলএলসি করে দেই পিওনিয়ারই খুলে দেই ম্যাক্সিমাম। কারণ কি, পিওনিয়ারের সমস্ত কিছু অ্যামাজন ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করে, সময় লাগে না, দ্রুত হয়ে যায়। আর পিওনিয়ারও বাংলাদেশিদের অ্যাকাউন্ট খুব দ্রুত দিয়ে দেয়, সমস্যা করে না। পিওনিয়ার এবং প্রিয়পে
এই দুটি আমরা করি, ইজিলি হয়ে যায় আর কি। আর আপনার পেওনিয়ারের যে ব্যাংক অ্যাকাউন্টটা হবে, মূলত পেওনিয়ারই সবকিছু মেনটেন করবে। তার ভিতরে আপনার যে ব্যাংকিং চ্যানেলের লেনদেন করার জন্য ওইটা আপনার সিটি ব্যাংকের আন্ডারে থাকবে, বুঝতে পারছেন? সিটি ব্যাংকের আন্ডারে থাকবে, কিন্তু সিটি ব্যাংকে পেওনিয়ার থেকে সমস্ত কিছু হ্যান্ডেল করবে। আপনাকে সিটি ব্যাংকে যেতে হবে না, বা সিটি ব্যাংকের ওয়েবসাইটেও আপনার তথ্যগুলো পাবেন না আপনি। আপনার সমস্ত কিছু আচ্ছা, এটা কি বাংলাদেশের সিটি পেওনিয়ারেই ব্যাংক? থাকবে। এটা কি বাংলাদেশের সিটি ব্যাংক? না ভাই, আমেরিকান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। আর কারো কি কোনো প্রশ্ন আছে জি বলেন? বশির ভাই, যে জি জি। আরেকটা প্রশ্ন হলো যে আমি শুনছি যে মানে 1 বছরের মধ্যে এনি টাইম নাকি ভিডিও ভেরিফিকেশনটা নাকি হয় নাকি, এটা কি সত্য নাকি? আচ্ছা আচ্ছা, এটা আমি বলি, এটা 1 বছর বা 3 বছর না। ধরেন আপনি নর্মালি সেল করতেছেন, যদি হঠাৎ করে আপনার সেলটা বেড়ে যায়, বা আপনি খুব বেশি প্রাইস আপ ডাউন করতেছেন, ঠিক আছে, বা আপনি একটা প্রোডাক্টে খুব লো প্রাইসে দিয়ে দিতেছেন, ওই ক্ষেত্রে অ্যামাজন আপনাকে এনি টাইম ভেরিফাই করতে পারে। তবে বেশিরভাগ সেলারেরই 1 বছরের মধ্যে একটা ভিডিও ভেরিফিকেশন হয়। ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের টেনশনের কোনো কিছু নাই, ওইটা কিভাবে ফেস করতে হয় আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ওইটা আমরা শেষের দিকে শিখবো। কিভাবে অ্যামাজনের ভিডিও ভেরিফিকেশন অ্যাটেন্ড করবেন, কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে, শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ভয়ের কিছু নাই। তবে হ্যাঁ, 1 বছরের মধ্যে সবারই হয়। আর ওই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ওই যে ভিডিও ভেরিফিকেশনটা হবে ওইটা মূলত আপনার প্রোডাক্টের জন্যই হবে, কারণ অ্যামাজন অথেন্টিসিটি যাচাই করতে চাইবে, বুঝতে পারছেন? আপনার প্রোডাক্টের, আপনার বিজনেসের সমস্ত কিছুর অথেন্টিসিটি যাচাই করতে চাইবে। ওই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রোডাক্টের ইনভয়েস যদি ঠিক না থাকে, বা আপনার সাপ্লায়ার যদি ঠিক না থাকে, কিংবা আপনার প্রোডাক্ট যদি কপি প্রোডাক্ট হয়, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যাক আসবে না। ওই যে ভেরিফিকেশন চাইবে, ওই সময়ই আপনার অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে নিয়ে সেকশন 3-তে নিয়ে উড়াই দেবে। কারণ আপনার প্রোডাক্ট যদি অথেন্টিক না হয়, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, ফয়সাল ভাই, কি আর কোনো কোশ্চেন আছে আপনার? আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? যদি থাকে বলেন, নয়তো আমি ক্লাসটা লিভ নিব ক্লাস কোশ্চেন থেকে। কোশ্চেন একটা আছে ভাই, যে ম্যাক্সিমাম কেমন সময় লাগতে পারে যদি আমি সবকিছু ঠিকঠাক মতো সাবমিট করি? যদি সবকিছু ঠিকঠাক মতো সাবমিট করেন, ওই ক্ষেত্রে অ্যামাজন আপনাকে একটা ইনিশিয়ালি সময় দেবে। ওইটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 5 বিজনেস ডে হয়ে থাকে আর কি, 5 to 7 বিজনেস। জি বশির ভাই, জি জি, বল। আমাদের অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যদি কোনো মানে দুর্ভাগ্যবশত কারো কোনো ভুল ইনফরমেশনের কারণে ডিক্লাইন হয়ে যায় অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে কি পরবর্তীতে অ্যাকাউন্ট আর করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, করতে পারবে, কোনো ইস্যু নাই। দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। মানে দ্বিতীয়বার আবার প্রথম থেকে শুরু করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এটা একটু মেকশিওর হতে হবে যেন দ্বিতীয়বার ভুল না হয়, ঠিক আছে? তবে আপনার প্রথমবারে হয়ে যাবে, আপনি কেন টেনশন করতেছেন? আপনি আমার ভিডিও দেখতেছেন, এই ভিডিও দেখেন, একটা যে না কোনো না, লোককে এটা দেন। ঠিক আছে, কনফিডেন্ট আছে, বাট অপশন গুলো জেনে রাখা আর কি, একটা জিনিস। না, 100% করতে পারবেন। এই ভিডিও দেখে যদি কারো কোনো ইস্যু হয়, বললেন, সমস্যা নেই, 100% অ্যাকসেপ্ট হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আজকের মতো ক্লাস শেষ এইখানে। আগামী ক্লাসে আমরা আচ্ছা, পার্ট 2 শিখবো। বশির ভাই একটা একটা ছোট্ট কোশ্চেন ছিল। জি জি, বশির বলেন। ভাই একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই ফ্লোরিডা এবং ওয়েমিং এইগুলাতে রিসেল সার্টিফিকেটের জন্য কোনো এক্সট্রা টাকা লাগে? জি জি, ওয়েমিং এ লাগে, ঠিক আছে, টেক্সাসে ওয়েমিং। বলছিলেন যে $500 ডিপোজিট করতে হয় বন্ড, ওয়েমিং এ লাগে এখন, আগে লাগতো না, ওয়েমিং এ লাগে। সম্ভবত $60। আর ওই হ্যাঁ ইয়াতে ফ্লোরিডায়
ফ্লোরিডাতে লাগে না। লাগে না। আমি আপনাকে ঠিক এই আছে বিষয়ে থ্যাংক একটু, ইউ। আচ্ছা আমি রেকর্ডিংটা ক্লোজ করে নি, ক্লাস বড় হয়ে যাবে, দাঁড়া আমি বলতেছি, একটু লাইনে থাকবে।